মানে যা যা লিভিং বিং দ্যাট ইজ কল বায়ো। অ্যান্ড এদের সমবর্তিত মাসকে বলা হচ্ছে বায়োমাস। এখন একটা পাতা, সেটাও কিন্তু বায়োমাস, ঠিক আছে। এখন এই বায়োমাসকে আমরা কি করছি, ডিকম্পোজ করছি, মানে বিভিন্ন একটা প্রসেসে আমরা দেখবো কি প্রসেসে করছি। হ্যাঁ, কাউডাং, গোবর সার থেকেও আমরা কি করছি, সেখান থেকে এনার্জি উৎপাদন করার চেষ্টা করছি, ঠিক আছে। আমরা যেই অ্যানিমাল খাচ্ছি, যে ধরো যেই বিশেষ করে যেই ধরো স্লটার হাউসে যেই, মানে শুনতে খুব খারাপ লাগছে হয়তো, যে গরু কাটা হচ্ছে, সেই গরু থেকে যেই পরিমাণ চর্বি, শুয়োর থেকে যেই পরিমাণ চর্বি বেরোচ্ছে, হ্যাঁ, সেই চর্বিগুলো কি করা হয়, ফেলে দেওয়া হয় জেনারেলি। কিন্তু সেই চর্বিগুলো কালেক্ট করে সেখান থেকে তেল বার করা হচ্ছে। কি তেল? সেই তেলটাকেই বলছে বায়োডিজেল, ঠিক আছে। বিভিন্ন প্রসেস করে বায়োডিজেল তৈরি করা হচ্ছে। এক ধরনের ফল, সেই ফল থেকে কি তৈরি হচ্ছে, হ্যাঁ, যেরকম পাম ফল, পাম, তোমরা শুনেছো পাম গাছ, পাম গাছের যে ফল, সেই ফল থেকে তৈরি করা হচ্ছে কি, এক ধরনের ফুয়েল, ঠিক আছে। কি ধরনের ফুয়েল? এক ধরনের তেল তৈরি করা হচ্ছে, এবং সেই তেল থেকে গাড়ি চলছে, জেনারেটর চলছে, বিভিন্ন জিনিস সেসব জায়গা থেকে চলছে। তো আমরা এই জিনিসগুলোকে বলছি বায়োমাস, বা এখান থেকে আমাদের কনভার্সন করে তৈরি হচ্ছে বায়োফুয়েল, ঠিক আছে। এবার এই বায়োফুয়েল দেখা যাচ্ছে, এই বায়োফুয়েলের সত্যি কথা বলতে এর অনেক, মানে আমরা যে ফুয়েল ব্যবহার করছি ন্যাচারালি, মানে ইয়ে যে মানে মাটি খনন করে যে ফুয়েল আসে, তার থেকে দেখা যাচ্ছে এই ফুয়েলের কোয়ালিটি অনেক ভালো আমরা করতে পারছি। কারণ কেন? এই ফুয়েলটা আমরা নিজেরা তৈরি করছি, উই আর সিনথেসিসিং দিস ফুয়েল। আমরা নিজেরা যেহেতু ম্যানুফ্যাকচার করছি, কাজেই ধরো এই ফুয়েলের আমরা অকটেন ভ্যালু মানে 1 গ্রাম ফুয়েল, ধরো 1 লিটার কেরোসিন তেল পুরালে যেই পরিমাণ উত্তাপ তৈরি হয়, স্বাভাবিকভাবেই 1 লিটার পেট্রোল পুরালে তার থেকে অনেক বেশি তাপ উত্তাপ তৈরি হয়। সেরকমই এই 1 লিটার ফুয়েল, এই বায়োফুয়েল তৈরি করলে যাতে অনেক বেশি তাপ উত্তাপ তৈরি হতে পারে, সেইটা আমরা, আমাদের সেই লক্ষ্য, এবং তাতে আমরা খুব ভালোভাবে সেটা উত্তীর্ণ হয়েছি, মানে ভালোভাবে সেটা করা যায়, ঠিক আছে। তার অকটেন ভ্যালু অনেক হাই করা যায়। এখন তোমরা জানো কি জানি না, এখন একটা বলছে সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল, এসএএফ। এসএএফ কীভাবে তৈরি হয়? এই যে আমরা যেই ভোজ্য তেলগুলো খাচ্ছি, এই ধরো চপের দোকানে যে এই তেলগুলো ইউজ করা হচ্ছে, একবার দুবার ভাজার পরে সেই তেলগুলো কি করা হয়, জেনারেলি ফেলে দেওয়া হয়। এখন এই এভিয়েশন কোম্পানির জন্য যে যারা ফুয়েল বানায়, হ্যাঁ, তারা কি করছে, এই ভোজ্য তেলগুলো কিনে নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে গিয়ে সেখান থেকে কি করছে, সেখান থেকে তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই হ্যাঁ, ভোজ্য শোনা তেলগুলো যাচ্ছে। থেকে এডিবল যে অয়েল, এই এডিবল অয়েলগুলো 1 টাইম 2 টাইম ইউজ করার পরে আমরা ফেলে দিই। তো এগুলো ধরো বিশাল বড় ইন্ডাস্ট্রি, বিস্কিট ইন্ডাস্ট্রি, বিশাল বড় স্ন্যাক্স ইন্ডাস্ট্রি, লেইজ, ঠিক আছে, এই সমস্ত কোম্পানি তো যা তেল ব্যবহার করে 1 টাইম ইউজ করার পর সেকেন্ড টাইম ফেলে দেয়, হলদি নাম ইউজ করার পরে ফেলে দেয়, ঠিক আছে। সেই তেলগুলো ফেলে দেয়, মানে নিয়ে আসে এই যারা ছোট ছোট দোকানদার, যারা চপ মুড়ি ভাজে, তারা কি করে, তারা ওই তেলটাই ব্যবহার করে। কিন্তু তারাও তো একটা টাইমের পর তেলটা ফেলে দিচ্ছে। সেই তেলগুলো কি করছে, এই হিউজ যে এভিয়েশন কোম্পানি, প্লেন চালানোর জন্য যারা তেল বানায়, তারা কিনে নিয়ে যাচ্ছে। তারা সেখান থেকে তারা যে তেলটা বানাচ্ছে, সেই তেলটা দিয়ে প্লেন চলছে এখন, দেখা যাচ্ছে সেটা, ঠিক আছে। মানে ক্রমশ এগুলো সব রিসার্চ করে তৈরি হচ্ছে, কাজেই ফেলে দেওয়ার মতো কিছু নেই, ঠিক আছে। সেটাও দ্যাট ইজ অলসো অ্যান্ড সাস্টেনেবল ফুয়েল, ঠিক আছে। আচ্ছা, তাহলে বায়োফুয়েল কি কি থেকে তৈরি হতে পারে? ফরেস্ট উডি ফুয়েল, মানে কি, কাঠের থেকে, যে আমাদের যে কাঠ ফেলে দেওয়া হচ্ছে, গাছ কেটে দেখো প্রত্যেক বছর বর্ষার পরে জঙ্গল কিছুটা হলে বেড়ে যায়। তোমাদের বাড়ির সামনে যদি জঙ্গল থাকে, সেই জঙ্গল জমি কিছুটা বেড়ে যাচ্ছে। ন্যাচারালি যে ফরেস্টগুলো আছে, যে রিজার্ভ আছে, যে স্যাংচুয়ারিজগুলো আছে, সেগুলো দেখবে কিছুটা বেড়ে যাচ্ছে, রাস্তার দিকে চলে আসছে। স্বাভাবিকভাবেই সেইগুলো জনস্বার্থে কি করা হয়, সেই আহ, মানে জঙ্গলটা সাফাই করা হয়। এবার ভাবো, তোমার বাড়ির সামনে ছোট্ট একটু জঙ্গল কাটলে কতটা কাঠ বেরোয়, আর সেখানে হেক্টর হেক্টর বড় বড় যে জঙ্গলগুলো আছে, কাজিরাঙা, মানুষ ফরেস্ট, ইন্ডাস্ট্রি, এইগুলো কাটলে দেখো কত বড়, কত কত কাঠ বেরোবে। এখন সেই কাঠগুলো থেকে আমরা কিন্তু ফুয়েল ইউজ বানাতে পারি। ফরেস্ট রেসিডিউ, ওই যেটা বললাম, ধরো গাছপালা মানে পাতা সাথে কাটার পরে সেই পাতাগুলো কি করা হবে,
স্বাভাবিকভাবে সেখান থেকে পাতা থেকে হয় সার তৈরি করা হবে, ম্যানুয়ার তৈরি করা হবে, কিংবা বায়োফুয়েল তৈরি করা হতে পারে। তারপর হচ্ছে মিল রেসিডিউ। তোমরা কাঠের মিলে যদি যাবে দেখবে প্রচুর কাঠের গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে, দেখবে ওরা বস্তা বস্তা সেই কাঠের গুঁড়ো দেখবে বিক্রি করে। ঠিক আছে, সেই কাঠের গুঁড়ো বিভিন্ন কাজে লাগে, তার মধ্যে একটা কাজ হচ্ছে আমাদের এই বায়োফুয়েল তৈরি করতে লাগে। এগ্রিকালচারাল রেসিডিউ, চাষিরা দেখবে যে ধান কাটার পরে যে বাকি পাটটা পড়ে থাকে সেটা পুড়িয়ে দেয়। সেটা পুড়িয়ে দেওয়ার একটা ব্যাপার আছে, পুড়িয়ে দিলে জমির যে কার্বন চারকোলটা গেল কিছুটা ভালো হয় জমির। এছাড়াও সেটাকে আমরা কিন্তু সেটা থেকেও বানাতে পারি। ঠিক আছে। আরবান উড বা ইয়ার্ড ওয়েস্টেজ। আরবান মানে হচ্ছে শহর, শহরে যে সমস্ত গাছপালা কাটার পরে যেই পাটটা পড়ে থাকে, কিংবা আরবান ওয়েস্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা শহরে অঞ্চলে গ্রামগঞ্জে কিন্তু ধরো গ্রামে মানুষ সংখ্যা অনেক কম থাকে, শহরে মানুষের ঘনত্ব জনঘনত্ব কিন্তু অনেক বেশি। একটা মানে শহরে ফ্ল্যাট এইগুলো অনেক বেশি থাকে, তাই কাজেই ধরো একটা 1 কাঠা জমির উপরে 10 তলা বাড়ি, তাহলে সেখানে অনেক বেশি মানুষ থাকছে, অনেক বেশি আবর্জনা তৈরি হচ্ছে, কারণ প্রত্যেকদিন মানুষে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, তরি তরকি সব জায়গায় সবজি, সেগুলো ফেলবে কোথায়? কোথাও তো তাকে ফেলতে হবে। ঠিক আছে। এবার সে কি করছে, তোমার দেখবে এখন কর্পোরেশন অলরেডি দুটো করে বালতি দিয়ে যায় প্রত্যেক বাড়িতে বাড়িতে। একটাতে তোমার গ্রিন, মানে যেটা তোমার হচ্ছে ডিকম্পোজ হবে, একটাতে যেহেতু ডিকম্পোজ হবে না, প্লাস্টিক প্লাস্টিক এই সমস্ত। তাহলে ওরা সেগ্রিগেট করে নিচ্ছে কেন? নিয়ে ওরা কি করছে, হয় সেটা সার তৈরি হয়, নয় সেখান থেকে এখান থেকে বায়োফুয়েল তৈরি হতে পারে। ঠিক আছে, এই কারণেই ওরা এইভাবে করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে, ডেডিকেটেড বায়োমাস ক্রপ, ভেরি ইম্পর্টেন্ট। এই যে বললাম কিছু ক্রপ, কিছু আমরা চাষই করি শুধুমাত্র তেল তৈরি করার জন্য। যেরকম ধরো যেই তেল, ভোজ্য তেল, কি সর্ষে, সর্ষে আমরা লাগাই কিসের জন্য? হ্যাঁ, সর্ষের তেল তৈরি করার জন্য লাগে। তিল, তেল, তিল খাইও, শস্যও খাই, কিন্তু সাথে তেল তৈরি করার জন্য তেলও তৈরি হয়। হ্যাঁ, সানফ্লাওয়ার, সূর্যমুখী চাষ হয় শুধুমাত্র সূর্যমুখী থেকে বীজটা নিয়ে শোধন, সেখান থেকে শোধন করে তেল বার করা, সান সেটাকে ওই সানড্রপ অয়েল বলা হয়, সেই সমস্ত তৈরি করার জন্য। ঠিক সেরকম করে ফুয়েল মানে ডিজেল বানানোর জন্য বা পেট্রোল বানানোর জন্য এরকম কিছু তেল তৈরি হয়। আরবে যেটা হয় সেটা হচ্ছে পাম গাছ, পাম গাছ থেকে তেল তৈরি হয়, পাম তেল। তোমরা অনেকে শুনেছো পাম তেল দিয়ে রান্না হয়, কিন্তু পাম তেল দিয়ে রান্না করাটা কিন্তু নিষিদ্ধ। কোলেস্ট্রল জমে যায়, এত পরিমাণে তাটা ঠিক হয়। ঠিক আছে। ঠিক সেরকম করেই আমি তোমাকে একটা কথা বলি, যেরকম পাম অয়েলের ব্যাপার আছে, সেরকম আমাদের দেশে বা এখন এশিয়াতে, সারা এশিয়াতে এক ধরনের ক্রপ লাগানো হচ্ছে, সেটাকে বলে জাট্রোভা ক্রপ। আমি দেখাবো সেই ক্রপটার ছবি দেখাবো তোমাদেরকে, সেইটা দেখালে পরে তোমরা চিনবে। তোমরা তো এক একজন এক একটা নামে ডাকো তাকে। ইংলিশে জাট্রোভা বলা হয়, ঠিক আছে, বাংলায় ভ্যারেন্ডা বলা হয়। ঠিক আছে, সেই ভ্যারেন্ডা গাছ থেকে যে তেল তৈরি হয়, সেই তেলটা ডেডিকেটেডলি অনলি ইউজ ফর তোমার এই জেনারেটর চালানোর জন্য, গাড়ি চালানোর জন্য। ঠিক আছে। অ্যানিম্যাল ওয়েস্ট, কেমিক্যাল রিকভারি, ওই বললাম কেমিক্যাল, কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছে, যেরকম তেলটা বললাম, সেটা অ্যানিম্যাল ওয়েস্ট, গোবর টোবর হেন তেন। ড্রাই অ্যানিম্যাল ম্যানিওর, ওয়েট অ্যানিম্যাল ম্যানিওর। ড্রাই অ্যানিম্যাল ম্যানিওর মানে কি, ঘুটে, যেটা শুকনো থাকে। আর ওয়েট মানে কি, ওয়েট মানে হচ্ছে গোবর, যেটা ভেজা থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি আসি এই বায়োফুয়েলকে কতভাবে ক্লাসিফিকেশন করতে পারবো, খুব সোজা। বায়োফুয়েলকে বায়োগ্যাস, বায়োডিজেল, কিংবা বায়োপেট্রোল, এই তিনটে ধরনের হয়। কি কি হয়? বায়োগ্যাস তৈরি হতে পারে, বায়োফুয়েল তৈরি হতে পারে, কিংবা বায়ো পেট্রোল তৈরি হতে পারে। বায়োগ্যাস, অনেকেই, আলিয়া কি জানো কেউ? অনেকে বলে শিয়ালের মুখ থেকে আগুন বেরোয়, এরকম শুনেছো? না স্যার, জানি না এটা। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। স্যার, শুনেছি। শুনেছো? কোনটা হ্যাঁ শুনেছো? কোনটা? স্যার, তুমি তো ওটা, বনগাঁ দিকে থাকো। হ্যাঁ ওটা হচ্ছে স্যার, ধান খেতে দেখা যায় ওই কিছু একটা গ্যাস, মানে বিক্রিয়া করে, মানে আগুনের মতো দেখা যায়। ভেরি মানে গুড, ভেরি গুড। কি হ্যাঁ। হয় বলছি ব্যাপারটা। এটা খুব মানে আমি যখন খুব ছোট ছিলাম, আহ, এরকম আমাদের এখানে একটা ডোবার মতো ছিল,
সেই ডোবা, এবার স্বাভাবিকভাবেই আমি যখন ছোট ছিলাম তখন তখন আমার বাড়িতে এসে জানে। এখন অনেক ডেভেলপ জায়গাটা, কিন্তু আগে আমাদের বাড়ির পিছন দিকগুলো, হ্যাঁ মানে যেটা বাঘাযতীনের পরে যে ওই পার্টগুলো অতটা ডেভেলপ ছিল না। তো এখানে একটা ডোবা ছিল, বিশাল বড় ডোবা ছিল, মানে অনেক বড় ডোবা, বিশাল বড় ডোবা। সেই ডোবায় মানে এরকমও শুনেছি নকশাল পড়ে সেখানে মানুষ কেটে ফেলা হতো। তো কাজেই ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই থাকতো, লোকজন খুব কম যেত। তো এবারে ডোবা পচে পচে সামহাউ মিথেন গ্যাস উৎপাদন তৈরি হয়েছিল আর কি। সেবার সেই মিথেন গ্যাস হাওয়া মানে এয়ারের সংস্পর্শে আসলে জ্বলে ওঠে। এখন সেটা দেখে লোকজন একটু মানে স্বাভাবিকভাবে যেহেতু ফাঁকা ছিল ওই সময়, শেয়াল টেয়ালও থাকতো। এবার লোকের শেয়ালের প্রতি একটু ভীতি আছে, শেয়াল নিয়ে কুসংস্কারও আছে, ঠিক আছে। তো এমন ব্যাপার হয়ে গেছিল সারা অঞ্চলে, মানে ভাবো তখনকার দিনে কতটা কুসংস্কার মানুষ বিশ্বাস করে। সারা অঞ্চলে একটা ভীতি ছড়িয়ে গেছিল যে শিয়ালের মুখ ওখানে এক ধরনের মানে মানে বাজে রকম কিছু আত্মা আছে, যে শিয়াল তার মুখ থেকে নাকি আগুন বেরোচ্ছে, ঠিক আছে। মানে পরে বিজ্ঞান মঞ্চ আমি যখন তখন খুব ছোট বুঝেছো, মানে ক্লাস 3-4-এ পড়ি আমি। মানে তখন বোধ হয় দিদার হাত ধরে গিয়ে ওই বিজ্ঞান মঞ্চ থেকে এসে ওরা এক্সপেরিমেন্টে করে দেখিয়েছিল যে দেখো এটা কিছু না, ভয় পাওয়ার কিছু নেই, এরকম ব্যাপার। তো সেরকমই ওটা কি তৈরি হচ্ছে, বায়োগ্যাস পচে গলে কোনো কিছু পচে গলে সেখান থেকে মিথেন গ্যাস তৈরি হয়। আমাদের অর্গানিক জিনিস, যে কোনো অর্গানিক জিনিস আমরা তৈরি হই, আমরা গাছপালা যা কিছু আমরা তৈরি হই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা। এর সাথে সালফার, নাইট্রোজেন এই সমস্ত থাকে। কাজে এখান থেকে মূলত যে জিনিসটা তৈরি হবে, আমরা পচলো বা গাছ পচলো যে জিনিসটা তৈরি হবে, দ্যাট ইজ ভেরি কমন থিং, দ্যাট ইজ মিথেন গ্যাস, ঠিক আছে। এলপিজির একটা অন্যতম উপাদান, ঠিক আছে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের একটা অন্যতম একটা কম্পোজিশন মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস যখনই বায়ুর সংস্পর্শে আসবে, অক্সিজেনের সংস্পর্শে আসবে, তখন সে জ্বলতে শুরু করবে, ঠিক আছে। তো আসি এবারে ফিচার্স, কি কি ফিচার্স আছে এই যে এই ফুয়েলে। দেখো নর্মাল আমরা যে ফুয়েল ব্যবহার করি সেই ফুয়েলের মতোই এর ক্যারেক্টারিস্টিক্স কি, হিট, এর হিট ভ্যালু, ওই যেটা বললাম সার্বিকভাবে আমরা ফুয়েল ইউজ করবো কেন, উত্তাপ দেওয়ার জন্য, গরম দেওয়ার জন্য, হিট দেওয়ার জন্য। হিট ভ্যালু কন্ট্রোল, মানে যেটা থাকার দরকার স্ট্যান্ডার্ড সেটা থাকে। ময়েশ্চার লেভেল, যদি একটা ফুয়েল ধরো একটা কাঠ, সে ভিজে আছে চুপচুপে, সে কি জ্বলবে? জ্বলবে না, খুব কম জ্বলবে। বা কয়লা জলে চুপে আছে, সে কি ভালো মতো ধরবে? ধরবে না, কম জ্বলবে। তা দিস আর দ্য প্যারামিটার্স হুইচ শুড বি মেজার্ড, ঠিক আছে। হিট ভ্যালু, ময়েশ্চার লেভেল, কেমিক্যাল কম্পোজিশন কি আছে, এক্সপ্লোশন যাতে না হয়, মানে আনকন্ট্রোল বার্নিং যাতে না হয়ে যায়, আবার লো বার্নিং, মানে এমন কিছু তৈরি হলো ধরো সেটা অ্যাসিডিক, মানে এমন একটা খুব এমন এক ধরনের গ্যাস তৈরি হয়ে যাচ্ছে যেখান থেকে মানুষ পয়জন হয়ে যাচ্ছে। ধরো পুড়ছে, পুড়ে তৈরি হচ্ছে H2S গ্যাস, ঠিক আছে। বা পুরো এক ধরনের খুব বাজে টাইপের গ্যাস তৈরি হচ্ছে, যে গ্যাসটা কিন্তু আবার হার্মফুল ফর দ্য নেচার, বা মানুষের ইনহেল করলে হার্মফুল, সেটা দেখতে হবে। সাইজ, কতটা সাইজ লাগছে, ভলিউম কি লাগছে, তার ডেন্সিটি কি আছে, ঘনত্ব কি তৈরি হচ্ছে, মানে এটা কেন দরকার, আমাকে তো ফুয়েলটা তৈরি করলে হবে না, ফুয়েলটা এক জায়গা থেকে এক জায়গায় পাঠাতে হবে ইউজিং ট্যাঙ্কার্স, গাড়ির থ্রুতে পাঠাতে হবে, পাইপের থ্রুতে পাঠাতে হবে, তার ঘনত্ব জানতে হবে, ঠিক আছে, তার সাইজ জানতে হবে। এইগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমি নোটসটা পাঠিয়ে দেবো, এগুলো কিন্তু আমার কিন্তু মাথায় রাখতে হবে। আর এগুলো দেখা গেছে বায়োফুয়েলের জন্য অত্যন্ত প্রিফারেবল কন্ডিশন, খুব ভালো কন্ডিশন থাকে, যার ফলে আমরা কিন্তু বায়োফুয়েলটা ইউজ করতে পারি। আচ্ছা, এগুলো তার কি কি লাগছে, শুড হ্যাভ কি কি করতে হবে, যেটা আমি বললাম সেটাই। ইউ শুড হ্যাভ লো ময়েশ্চার পয়েন্ট, ময়েশ্চার কম থাকতে হবে, অল্প টেম্পারেচারে জ্বলতে হবে, মানে জাস্ট একটা একটা আগুনের ফুলকিতে যাতে জ্বলে যায়, ঠিক আছে। ইগনিশন এতটা হতে হবে, কোনো হ্যাজারাস গ্যাস তৈরি হতে পারবে না। 4 নম্বর পয়েন্ট, ইজিলি ট্রান্সপোর্ট করতে পারবে না, এক জায়গা থেকে এক জায়গায় পাঠাতে খুব ইজিলি করতে হবে। ইট শুড প্রডিউস হিউজ অ্যামাউন্ট অফ হিট, অল্প অল্প বার্ন করলে অনেকটা হিট তৈরি হবে, এমন জিনিস এমন হতে হবে, ঠিক আছে। যেটা বললো সেই জিনিসটাই এখানে আমি আবার লিখে দিয়েছি, এক্সাম্পল দেওয়া হয়েছে। ওই এক্সাম্পল দেওয়া হয়েছে তোমার ক্রপ ফুয়েল ইউজ করে, ঠিক আছে, এটা বলছি। এবার আসি ওই যেই
বললাম না তোমাদের ডেডিকেটেড যে এক ধরনের ক্রপ তৈরি করা হয়, যেই ক্রপটা দিয়ে আমরা কি করতে পারি, বায়োফুয়েল তৈরি করি। দেখো তো এই ধরনের পাতা সব কেউ দেখেছো কিনা, এই ধরনের গাছ কেউ দেখেছো? লাইনে আসো তোমরা? হ্যাঁ স্যার দেখেছি। দেখেছো? বাকিরা হ্যাঁ। হ্যাঁ দেখেছি স্যার। দেখেছো? তোমরা কি নামে রাখো একে? নাম তো জানি না স্যার, দেখেছি আমি মাঠে। আচ্ছা আচ্ছা, এটাকে বলা হচ্ছে, আমরা চলতি ভাষায় বলি ভ্যারেন্ডা গাছ। দেখবে রেল লাইনে পাড়ে পাড়ে হয়ে থাকে। এখন মিনিস্ট্রি অফ ইন্ডিয়া একটা রেলকে একটা দিয়েছে, প্রজেক্ট দিয়েছে রেলকে, বলেছে রেলের তো অনেক জমি থাকে, মানে রেল লাইন ধরে, হ্যাঁ রেল লাইন তো কিলোমিটার পর কিলোমিটার, মাইলের পর মাইল চলে, সারা ভারতবর্ষ জুড়ে রেল লাইন আছে, এবং রেল লাইনের দুধার ধরে প্রচুর জমি, সেটা রেলের জমি বেকার পড়ে থাকে। এখন রেলকে বলছে যে তোমরা এই গাছটা চাষ করো। এখন এই গাছের থেকে এক ধরনের ফল হয়, ফলটা অনেক কেমন দেখতে হয়, একটু কাটা কাটা টাইপের দেখতে হয়, ওই তোমার ওই ধুতরা ফুলের মতোই, ধুতরা ফুলের যে ফল হয় সেরকম টাইপের দেখতে হয়, একটু গোল কাটা কাটা বলের মতো হয়। এটা থেকে তৈরি হয় তেল, জাট্রোভা থেকে জাট্রোভা অয়েল তৈরি হয়, অ্যান্ড দিস ইজ ভেরি গুড বায়োডিজেল, খুব ভালো বায়োডিজেল তৈরি হয়। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি জাট্রোভা হিসেবে লিখতে বলা হয় তাহলে নিশ্চয়ই পারবে। এই এখানে আমি লিখে দিয়েছি জাট্রোভা ভারতবর্ষে কবে এসেছিল, কি করে করা হয়েছিল, হিস্ট্রিটা দেওয়া হয়েছে। এত কিছু তোমাদের জানতে হবে না, এটা শুধুমাত্র তোমরা যদি পরবর্তীকালে নিজেরা পড়াশোনা করো সেই জন্যই করে দিয়েছি। বায়োডিজেল, বায়োডিজেল মেইনলি এটা কি বলছে, বায়োডিজেল ইজ এ রিনিউয়েবল অল্টারনেটিভ ডিজেল, মানে আমরা যে ডিজেল ব্যবহার করছি সেই ডিজেলের অল্টারনেটিভ হচ্ছে বায়োডিজেল। কোত্থেকে তৈরি হচ্ছে, ভেজিটেবল অয়েল, অ্যানিম্যাল ফ্যাট যেটা বললাম, ভোজ্য তেল থেকে তৈরি, মানে ভেজিটেবল থেকে যে অয়েলসগুলো আসছে সেই অয়েল, অ্যানিম্যাল ফ্যাট, এই যে তোমরা জানো কি জানি না, সারা বিশ্বে যত গরু মানে করা হয়, গরু মাংস বিক্রি হয়, কোন দেশ বলতো নাম্বার ওয়ানে আছে? জানা আছে কারোর? না স্যার। আচ্ছা, তোমার তো ফোনের রিংটোনটা বেশ ভালো, গেস করতে পারবে কোন দেশ সব থেকে বেশি গরুর মাংস বিক্রি করে? ভারতবর্ষ সব থেকে বেশি গরুর মাংস বিক্রি করে। আর কোন স্টেট সেটা সব থেকে বেশি আছে জানো? কোন স্টেট থেকে সব থেকে বেশি গরুর মাংস বিক্রি হয় জানো? না উত্তরপ্রদেশ। স্যার। যোগী রাজত্ব উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশে সব থেকে বেশি স্লটার হাউস আছে, গরু কাটা হয় সব থেকে বেশি উত্তরপ্রদেশে, এবং গরু প্লাস্টিক খেয়ে মারা যায়। গোমাতার সব থেকে খারাপ অবস্থা উত্তরপ্রদেশে। ঠিক আছে, এবার এই যে এত এত গরু কাটা হচ্ছে, বা যাই হোক গরু ছাগল মুরগি যাই হোক, এবার ছাগল মুরগি থেকে তো অতটা ফ্যাট বেরোয় না, যতটা বেরোয় মানুষ কিনে নেয়। দেখবে ছাগলের মাংস মানে পাঁঠার মাংস কিনতে গেলে লোকে বলে দাদা একটুখানি চর্বি দেবেন, যাই হোক, কিন্তু গরুর মাংসতে প্রচুর চর্বি থাকে, শুয়োরের মাংসে আরো বেশি চর্বি থাকে। তো অত চর্বি ন্যাচারালি ইউজ হয় না, মানুষ সেটা কনজামশন করে না, সেটা চলে যায় বিভিন্ন কোম্পানিতে, ওষুধ কোম্পানিতে যায়, সেখান থেকে সাবান তেল, সাবান তৈরি হয়, মেয়েদের লিপস্টিক তৈরি হয় শুয়োরের চর্বি থেকে। ঠিক আছে, আহ, আমাদের মাছ, আমরা এই ক্যাপসুল খাই ভিটামিন ক্যাপসুল, তার ক্যাপসুলের খোলসটা তৈরি হয় কিছু ওই ফ্যাটস থেকে। ঠিক আছে, সাবান তো তৈরি হয়ই গরুর চর্বি থেকে। এখন এই গরুর চর্বি থেকে কিন্তু ওই আমাদের বায়োডিজেল তৈরি হচ্ছে। আমাদের কলেজে একটা প্ল্যান্ট আছে, ঠিক আছে, সেই প্ল্যান্টে আমিও যেতাম যখন রিসার্চ হচ্ছিল, আমিও গেছি, সেখানে আমি দেখেছি ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার এই গরুর চর্বি, গরু চর্বি টর্বি এনে তোরা আসছে। ঠিক আছে, মেনলি গরু শুয়োরের চর্বি, এটা আসছে বিশাল বড় বড় ট্যাঙ্কার করে আসছে, এবং তার বয়লার প্রায় 40 ফুট 15 ফুটের বড় বড় ট্যাঙ্ক আছে আমাদের, যেটা রিজার্ভার আছে, সেই রিজার্ভারের মধ্যে ফেলা হয়, সেখান থেকে বিভিন্ন রকম প্রসেস করে সেখান থেকে আমরা তেল বার করছি,
বায়োফুয়েল। সেই তেল থেকে আমাদের কলেজের জেনারেটর চলে, কলেজের গাড়ি চলে। ইভেন আমরা এখন সেই তেল আইওসিএল এ বিক্রি করছি, এইচপিতে বিক্রি করছি। ঠিক আছে, শুধু এটা তো আমাদের কলেজ করছে না, ঠিক আছে, যারা মেইনলি মানে আমাদের কলেজ বলতে কলেজের একটা গ্রুপ করছে না, ঠিক আছে, বড় বড় কোম্পানি তারাও কিন্তু এই জিনিসগুলো করছে। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু হচ্ছে ব্যাপারগুলো। আমরা একটা এখন দেখবে তোমরা যদি তেল ভরাতে যাও দেখবে অনেক সময় বলছে যে বায়োফুয়েল ভরাতে। বায়ো রিফাইনারিগুলো মানে সরি, যারা তোমার তেল দিচ্ছে তারা 70% নর্মাল ডিজেলটা রাখছে আর 30% মেলাচ্ছে কিন্তু বায়োডিজেল। এটা মিশিয়ে যাতে গাড়ির ইঞ্জিন, এখনকার দিনে যে গাড়ির ইঞ্জিন অলরেডি তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আগের তেল অনুযায়ী তৈরি হয়েছে, কাজেই পুরোটা চেঞ্জ করে দিলে হবে না। ওই জন্য কি করা হয়েছে, ওটার 70% 30% সাথে এটা মেলাচ্ছে। ঠিক আছে, যাতে কিছুটা কিছুটা করে কমানো যায়, ভবিষ্যতের দিকে হয়তো আরো ভালো ইঞ্জিন চলে আসবে, শুধুমাত্র বায়োডিজেলে চলার মতো ইঞ্জিন আসবে। অলরেডি ইলেকট্রিক কারও চলে আসছে, সবটাই একটা আমরা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি দেখি। তো বায়োডিজেল কি মোটামুটি বোঝা গেছে কি? এটা জেনারেলি ফ্যাটি অ্যাসিড আর মিথাইল এস্টার হচ্ছে এর মেইন কম্পোজিশন। বোঝা গেছে? বলো। আমি যেভাবে বলছি পরীক্ষায় আসলে একদম বেশ সুন্দর করে গল্পের মতো করে বলছি, কিন্তু পরীক্ষা আসলে লিখতে পারবে? হ্যাঁ স্যার। স্যার লিখতে পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই জিনিসটাই বলা আছে। দেখো এখন যেমন তোমার B20, আমাদের এর তো গাড়ি আছে, ওই তন্ময়ের তো বাইক আছে, দেখবে তন্ময় কি পেট্রোল ভরাও না ডিজেল ভরাও? পেট্রোল স্যার। পেট্রোল ভরাও। পেট্রোল পাম্পেও বোধহয় সেম ইয়ে করা হতে পারে। ঠিক আছে, ডিজেলে তো হচ্ছে, ডিজেলে তোমার 20% বায়োডিজেল আর 80% তোমার হচ্ছে পেট্রোলিয়াম, যা এখন ইয়ে করেছে। ঠিক আছে, খেয়াল করবে এটা। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস তোমাদেরকে শুধু বলে দিই যে বায়োডিজেলের আরেকটা ভালো দিক আছে। সেটা হচ্ছে আমাদের যে পেট্রোলটা আমরা ইউজ করছি বা যে ডিজেলটা ইউজ করছি তাতে সালফার কন্টেন্ট থাকে আর লেড কন্টেন্ট থাকে। এই সালফার এবং লেড এগুলো পড়লে পরে সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড, তার সাথে লেড ট্রাইঅক্সাইড তৈরি হয়। এর ফলে কি হয় জানো তো, এর ফলে একটা বাজে গন্ধ তৈরি হয় পেট্রোলে। এবং এটা পড়লে পরে মানে তোমার দেখবে অনেকক্ষণ থাকলে পরে দেখবে এই গন্ধ নিলে পরে, বা যদি এই পেট্রোল পুড়ছে সেটা যদি তুমি ইনহেল করো, বা ডিজেল পুড়ছে সেটা তুমি ইনহেল করো, তবে তোমার মাথা যন্ত্রণা করে, বিকজ অফ সালফার ট্রাইঅক্সাইড এন্ড লেড ট্রাইঅক্সাইড। তো সেটা বায়োডিজেলে থাকছে না, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আচ্ছা, বি হান্ড্রেড মানে কি? বায়োডিজেল 100%। B20 বায়োডিজেল মানে 20% বায়োডিজেল আর 80% পেট্রোলিয়াম। ঠিক আছে, এই জায়গাটা দেখো, যখন তুমি ধরো কোনো পেট্রোল পাম্পে গেছো দেখা আছে B100, তার মানে বায়োডিজেল 100%। আর যদি লেখা থাকে B20 তাহলে 20% বায়োডিজেল, 80% আমার পেট্রোলিয়াম থাকে। ঠিক আছে, এই যে দেখো এই লাইনটা লাল দিয়ে দেখতে পাচ্ছ, এইটা। এবার চলে আসে আমরা গোবর গ্যাস প্ল্যান্টে। একটু দেখো এটা গোবর গ্যাস প্ল্যান্টটা কি জিনিস, একটু দেখে নাও। মেনলি এরকম দেখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে গোবর গ্যাস প্ল্যান্টের একটা তোমার ডায়াগ্রাম। কি করা হচ্ছে দেখো, একদম লেফট হ্যান্ড সাইডে যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কের মধ্যে কি করা হচ্ছে, গরুর যে গোবর সেই গোবরকে ফেলা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে, যে জলটা থাকছে সেই জলটা ড্রাই আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। এই সাথে জলটা বেরোবে পরে, আর এখান থেকে কি হচ্ছে, এখানে আমরা ফেলছি এবং এখান থেকে পুরো জিনিসটা কি হচ্ছে দেখো, এই ভেতরে একটা বড় ট্যাঙ্ক আছে, সেই বড় ট্যাঙ্কের মধ্যে সে পড়ছে। এই বড় ট্যাঙ্কের মধ্যে যখন পড়ছে তখন এটা দুটো ভাগে ভাগ হচ্ছে।
হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আসবে আসবে দাদা। আরে তন্ময়, কি যে প্রবলেমে পড়েছি না, ফ্রিজটা হঠাৎ করে হলো কি, পরশু দিনের আগের দিন কি হলো, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, বন্ধ হয়ে গেল। মানে বন্ধ হয়ে গেল মানে কি, বাইরে তো ওই ইয়েটা আছে, টাচ প্যানেলটা আছে, টাচ প্যানেলটা খেয়াল করলো আমার ওয়াইফ, খেয়াল করতে মা খেয়াল করলো, খুলে বন্ধ হয়ে আছে, কিছু নেই ভেতরে, খুলে গেলো লাইটটা অফ হয়ে আছে। তো ডাক ওরা দুবার তিনবার সুইচটা ইয়ে করলো, প্লাগ খুলে লাগিয়েছে, তো কিছু চলছে না। আমি গেলাম, আমি গিয়ে এবার প্লাগটা একবার দুবার একটু ইয়ে করতে, ফ্রিজটা বোধহয় একটু ঝাঁকুনি লেগেছে, ফ্রিজটা আবার চলতে শুরু করেছে। নতুন ঠিক আছে, ফ্রিজটা? হ্যাঁ নতুন নতুন ফ্রিজ, হ্যাঁ। ঠিক আছে, এইবার ভালো কথা। এইবার তারপরের দিন এবার যখন ওরা বললো ঠিক আছে, ফ্রিজটা তো একটু ইয়ে 16 দিন হয়েছে, এবার একটুখানি পরিষ্কার টরিষ্কার করা যাবে। এবার পরিষ্কার করার জন্য সব কিছু ওরা নামিয়েছে, র্যাক ট্যাকগুলো খুলেছে, খুলে ডোরটা দিয়ে রেখেছে। তারপর ধোয়া ঠোয়ার পর, শুকিয়ে যাওয়ার পর যখন আমরা র্যাকগুলো লাগাতে যাবে, ফ্রিজটা ডোরটা খুলেছে, সব লাগিয়েছে, লাগানোর পর দেখছে ডোরটা লাগছে না। আচ্ছা, এবার যেই এবার পজিশনে র্যাক গুলো রাখার দরকার সেগুলো সব সব ঠিকভাবে সব দেয়নি ঠিক, সব বুঝলি। সেইভাবেই রেখেছে, সব সেইভাবে রেখেছে। আমি নিচের অ্যালাইনমেন্ট চেক করলাম, সেটাও কিছু কোনো ইয়ে হচ্ছে না। ঠিক আছে, এইবার কি হয়েছে জানি না, কি আমি এবার ইয়েতে ফোন করলাম, বুঝেছো, ওয়ালপুলে ফোন করলাম, ওয়ালপুল থেকে আসলো, যেহেতু ওয়ারেন্টির মধ্যে ওয়ালপুল থেকে আসলো, ওয়ালপুল বললো যে দেখুন, এটা যেহেতু রিলায়েন্স থেকে করেছে, আপনারা বুক করেছে, রিলায়েন্স থেকে সার্ভিস দেবে। মানে কি অদ্ভুত বিষয় বলো তো। না, এরকম তো আমি কোনো ব্যাপার নেই, এখন 1 বছর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ওয়ালপুলই সার্ভিস দেবে। জানি না, এবার যাকে আপনি রিলায়েন্সকে যদি, বলার হ্যাঁ, রিলায়েন্সকে বলার পরে তারপর রিলায়েন্স বলছে না ঠিক আছে, বলছে আমরাই দেবো, আর কি করবো। কি অদ্ভুত জিনিস জানি না। প্রবলেম সলভ হয়েছে। না হয়নি, আজকে এই তো তুমি স্ক্রিনে দেখলে বোধহয়, একজন ফোন করছিল, ফ্রিজ ইনস্টলার বলে নাম ছিল। হুম। তো আজকে আসার কথা, আজকে আসেনি, আগামীকাল আসবে। আগামীকাল আসবে। আচ্ছা। ডোরটা লাগছেই না কিছুতে, অ্যালাইনমেন্টে কি হয়ে গেল, ডোরটা ঝুলে, আমার মনে হচ্ছে ডোরটারই প্রবলেম হচ্ছিল বলে, এই যেহেতু ডোরে তোমার সমস্ত ইয়েগুলো থাকছে, প্যানেলটা বন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, ছাড়ো, তো চলো। হুম, হুম। এই আবার কি হচ্ছে রে ভাই। আজকে পড়ানোর মধ্যে অনেকটা ইয়ে হলো না একটু। আচ্ছা, এবার আমরা চট করে একটু বলে দিই, বায়োডিজেল প্ল্যান্ট খুব তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। কি করা হচ্ছে এখানে, এই জায়গাটাতে একদম বাঁদিকে যে ছোট যে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, সেখানে কি করা হচ্ছে, সেখানে আমাদের হচ্ছে ক্যাটেলের, গরুর যে পটি, সেই যে ক্যাটেলের পটি, গরু হোক, ভেড়া হোক, যাই হোক, উট হোক, তাদের এখানে ওয়েস্ট বা মানুষের ওয়েস্ট এখানে ফেলা হচ্ছে। সেখান থেকে সোজা চলে আসছে একটা বড় চেম্বারে, লেফট হ্যান্ড সাইডে বড় চেম্বার, সেখানে কি হচ্ছে, সেটা ডাইজেস্ট হচ্ছে, মানে একদিকে তোমার প্রথমে সেপারেশন হয়েছে, যেরকম আমাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থাকে সেই একই জিনিস, সেখান থেকে এক্সট্রা জলটা বেরিয়ে চলে যাচ্ছে, আর মেইন ম্যানুটা থাকছে, তার সাথে কিছু কেমিক্যাল মেশানো হয়, দ্যাট ইজ কল ডাইজেস্টার। মেনলি তাদের ইস্ট বলা হয়, ইস্ট, যে আমরা যে পাউরুটি করার জন্য বা কেক করার জন্য যে ইস্ট দিই, সেই ধরনেরই এক ধরনের ইস্ট এখানে দেওয়া হয়। সেই ইস্টটা কি করে, এই গোবরটাকে বা এই ম্যানিওরটা আরও তাড়াতাড়ি তাকে পচন করতে সাহায্য করে। এবার সেটা ভালো করে পচছে, পচার পরে তাহলে কী তৈরি হচ্ছে, এখান থেকে এক ধরনের গ্যাস তৈরি হচ্ছে। ঠিক আছে, জেনে নেই, মিথানল গ্যাস, এই মিথেন গ্যাস, মিথেন গ্যাসের একটা কম্পোজিশন, সেটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবার এটা যদি ওভারফ্লো হয়, মানে কোনো কারণে যদি জলটা ওভারফ্লো হচ্ছে বা কিছু হচ্ছে, সেটা তো ভেতরে তো একটা জল তৈরি হলে কি হবে, বায়ুটাকে গ্যাসটা তৈরি হতে পারবে না,
গ্যাসটাকে ঠেলে বার করে দেবে, গ্যাসটা ইয়ে থাকবে না, ভাল্ব ফাল্ব ফেটে যাবে। তার জন্য যাতে জলটা যাতে এক্সেস না হয় তার জন্য কী করা হচ্ছে, আরেকটা চেম্বার করা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, এখানে এক্সট্রা জলটা গিয়ে ওভারফ্লো হয়ে যাবে। ঠিক আছে, তো মেইনলি যেটা আমাদের ইয়েটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেইনলি এটা এই ডায়াগ্রামটা কিন্তু পরীক্ষায় দেয়। এই ডায়াগ্রামটা দেখো কি হচ্ছে, ওয়েস্ট আসছে, আমি এটাই পুরোভাবে লেখা আছে কতগুলো পার্ট সেটা বলেছে। ওয়েস্টটা আসছে লিকুইড অর লো সলিড, মানে যেরকম ধরো মানে পায়খানা কীরকম হতে পারে কি আর বলবো তোমাদেরকে, একদম পুরো মানে একদম পুরো জল জল পায়খানা হতে পারে, আর একটু সেমি সলিড পায়খানা হতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়েস্ট। এই ওয়েস্টটা এখানে আসার পরে কি করা হচ্ছে, অ্যানঅ্যারোবিক অ্যানারোবিক ডাইজেশন তৈরি হচ্ছে, এখানে হিট তৈরি হচ্ছে, অ্যানারোবিক ডাইজেশন তৈরি হচ্ছে, ইস্ট দেওয়া হচ্ছে, এবং মাটির তলায় করার কারণই হচ্ছে হিট হওয়ার জন্য। অ্যানারোবিক রেসপিরেশন মানে কি, এখানে উইদাউট অক্সিজেনের বিনা অক্সিজেনে ডাইজেশন বা অক্সিডেশন হচ্ছে। সেখান থেকে কী কী তৈরি হচ্ছে দেখো, বায়োগ্যাস তৈরি হচ্ছে, যেটা পড়ে থাকছে, মানে একদম শুকনো খটখটে জিনিসটা পড়ে থাকছে, দ্যাট ইজ ফাইব্রাস সলিড। এটা এটা মানে ইয়েতে লাগবে, গাছের জন্য লাগে, গাছের মাটি হিসেবে ইউজ করা হয়। এটা কীভাবে করা হয়, মেকানিক্যাল সেপারেশন করে সালফার বা লিকুইড আবার বার করা হয়। এটা ওখান থেকে আবার মানে ওই যে সলিড যেটা পড়ে থাকছে গোবরের মতো, সেটাকে আবার প্রেস করে যেটুকু জল বার করে দেওয়া হচ্ছে, সেখান থেকে বাকিটা আবার সালফার লিকুয়ার, মানে যে জলটা বার হয় সেটা সালফার লিকুয়ার হিসেবে থাকে, সেটা কিন্তু আবার মাছে দেয়, মাছের খাদ্য হিসেবে যায়। এই কাতলা মাছ, তারপরে তোমার এই বড় বড় মাছ থাকে না, কি বলে পাঙাশ মাছ, তারপরে নামটা মনে পড়ছে না, শোল মাছের খাবারে যায়, আর বাকি যেটা পড়ে থাকে সেটা মাটি হিসেবে ইউজ করা হয়। তাহলে কোনো কিছুই দেখো ফেলা যাচ্ছে না, এই ডায়াগ্রামটা দেয়। এবার কি কি এরিয়া থাকে, কম্পোনেন্ট কি কি থাকে দেখো গোবর গ্যাসে। একটা হচ্ছে রিসিপ্ট এরিয়া, সেই রিসিপ্ট এরিয়া মানে কি, যেখানে জিনিসটা রিসিভ করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে ডাইজেস্টার বা ফার্মেন্টেশন ট্যাঙ্ক, যেখানে জিনিসটা তৈরি হচ্ছে, আমাদের পেটের মধ্যে যে গ্যাস তৈরি হয়, যে প্রসেসে তৈরি হয়, এখানেও সেই একই জিনিস, সেটাকে ডাইজেস্টার এরিয়া বলা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে গ্যাস হোল্ডার, যেখানে গ্যাসটাকে হোল্ড করে রাখবে। একটা তো জায়গা চাই যেখানে গ্যাসটাকে আমার হোল্ড করবে। ঠিক আছে, মানে গ্যাসটা যেখানে স্টোর করবে, দ্যাট ইজ কল গ্যাস হোল্ডার। অ্যান্ড এই হচ্ছে আমার গোবর গ্যাস প্ল্যান্ট। এটাও গোবর গ্যাস প্ল্যান্টও কিন্তু প্রত্যেকবার পরীক্ষাতে দেয়, তোমাদের এই ডায়াগ্রামটা আঁকতে হতে পারে। ঠিক আছে, এখানে অ্যাজ সাচ কিছু নেই। এই জিনিস, এই কম্পোনেন্ট অফ গোবর গ্যাস প্ল্যান্ট এটাও দিতে পারে। আর এই যে ডায়াগ্রামটা দেখছো, এই ডায়াগ্রামটা কিন্তু যদি কম্পোজিশন অফ গোবর গ্যাস প্ল্যান্ট দেয়, তাহলে এই ডায়াগ্রামটা দিয়ে বাকি এই যে 3টে পার্ট বুঝতে হবে, গ্যাস হোল্ডার, ডাইজেস্টার, আর হচ্ছে রিসেপশন এরিয়া। ঠিক আছে, আমি এই নোটসটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বলো, কিছু বলার আছে? না স্যার, সাজেশনগুলো একটু দিয়ে দেবেন। হ্যাঁ, সাজেশন তো নেক্সট দিন তো দেবো। আজকে তো সোজা টপিকই পড়ালাম, পড়া বোঝা গেছে তো নাকি? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা নেক্সট সপ্তাহে কবে পড়বে বলো? সোম মঙ্গলবারের